যা ওরা এতকাল করে এসছে গত 5 বছর ধরে, তখন আমাদের আবার যেতে হবে তার কাছেই অনুমতি চাইতে যে আমরা কি বলে এতে যেতে পারবো কিনা, যেখানে প্রেস কর্নারে যেতে পারবো কিনা তার অনুমোদন নিতে হবে। এটা কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে? এটা পার্লামেন্টে আছে, জানি না ভারতবর্ষের কোনো বিধানসভায় আছে কিনা এই ধরনের মানে বিরোধী দলের গলা টিপে ধরার জন্যে, কণ্ঠরোধ করার জন্যে এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা বোধহয় ভারতবর্ষে কোনো বিধানসভায় নেই, পার্লামেন্টেও নেই। এবং আপনারাও তো যেতে পারবেন না। যারা সাংবাদিক এতদিন ছিলেন তারা আমাদের ঘরে আসতে পারতেন, আমাদের সঙ্গে কথা বলতে পারতেন, এমনকি প্রয়োজনীয় মোবাইলে ইন্টারভিউটাও নিতে পারতেন। সেগুলো সব বন্ধ হয়ে গেল, সে আপনারাও পারবেন না। আমাদের বিশ্বাস কুণাল যেটা বলেছে আপনাদের সামনে, আমি একমত তার সঙ্গে, যে এ ব্যাপারে আপনারাও আপনাদের স্বাধীন চিন্তাধারাটা প্রকাশ করুন যে এ ধরনের গণতন্ত্রের কণ্ঠরোধ করা যায় না। আর গণতন্ত্র মানে কি, যেখানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সবচেয়ে বেশি লাগে, তাদের স্বাধীনতা থাকলেই তবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সেখানে যদি তাদের এই স্বাধীনতা না থাকে তাহলে তো গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে। এবং তৃণমূল সরকার যখন ছিল, বিমান বন্দ্যোপাধ্যায় যখন স্পিকার ছিলেন, তার আগে হাসিম আব্দুল হালিম যখন স্পিকার ছিলেন সিপিএম এর, কখনো সাংবাদিকদের গতিবিধি ভেতরে কোনোদিন রোধ করা হয়নি। ক্যামেরার সংখ্যা আজকে বেড়ে যাওয়ায় তাদের জন্য একটা প্রেস কর্নার করে দেওয়া হয়েছে, কিন্তু সাংবাদিকরা ঘুরেছেন, তাদের ফোনে অনেক সময় ছবি করে নিয়েছেন ভেতরে, অনেক সময় তাদের ইন্টারভিউ সমস্ত ভেতরে করে নিয়েছেন। কিন্তু সাংবাদিক রাজা ধরা যাক, হাউসে ধরা যাক, এমন কোনো একটা বিরোধীরা, এমন কোনো একটা মুভমেন্ট, এমন কোনো একটা আবেদন যেটা স্পিকার খারিজ করছেন, এবার তার বিষয়ে যদি বাইরে বলতে হয় তাহলে প্রেস কর্নার ব্যবহার করতে গেলে সেই স্পিকারের কাছে অনুমতি নিতে যেতে হবে যিনি সেটা খারিজ করেছেন। ফলে এর থেকে গণতন্ত্রের নামে প্রহসন, কালা সার্কুলার, এটা এখানে হতে পারে না। এবং ইতিমধ্যে পুলিশ যারা তদন্ত করতে নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছে, বাহাদুর ইসলাম কয়েকজনের বাড়িতে যাচ্ছে, গোটা বিষয়টাকে আপনার কিভাবে দেখছেন? কি করে সেটা বাহারুলের কাছে, বাহারুল কি বলেছে আমি জানি না। বাহারুল সবার আগে উচিত ছিল আমাদের সঙ্গে কথা বলে নেওয়া, যে কি সই করেছে না করেছে সেটা আমাদের সঙ্গে কথা বলে নেওয়া, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেত। ওর নতুন ছেলে, ওর প্রশাসন এখানকার নিয়ম কানুন জানে না, সে হয়তো বলে দিয়েছে যা বলার বলেছে। কিন্তু আমরা মানে ও না থেকে সই করেছে, কিন্তু একটা সই রয়েছে দেখেছি আমি। আমার পক্ষে তো নতুন একটা ছেলেকে চেনা সম্ভব না, প্রত্যেকটা ছেলেগুলোকে কে সই করছে। আমরা বসে আছি এইদিকে, আর একটি ছেলে ঘুরে সই করাচ্ছে। যারা বসেছিল সবাই সই করিয়েছে, কে সই করেছে কে না সই করেছে যারা উপায় নেই। বাহারুল বলেছে এটা নাকি তার সই নয়, সেটা আমাদের সঙ্গে কথা বলে নিয়ে বললে তার পক্ষে সুবিধা হতো, তাই তো। আর বিষয়টা সিনিয়ররা দেখছেন, দল দেখছেন। সিআইডি কাল আমার বাড়িতেও এসেছিলেন এই সই সাবুতের বিষয়ে, তো আমি কাল বাড়ি ছিলাম না, ওনারা কথা বলেন আমার সঙ্গে ফোনে। এখন সেই জন্য আমি অনুরোধ হচ্ছিল যে আজ সকালে ওনারা আমার বাড়ি আসবেন। ওনারা বলেছিলেন 11টাতে হয়তো হবে না, আমি বলেছিলাম 11টায় এলে ভালো হয়, নইলে বেরোতে দেরি হয়ে যাবে। ওনারা বলেছিলেন 11টায় পারবো না, 12টার মধ্যে মানে আমরা আসছি। আমি মোটামুটি 3টে অবধি অপেক্ষা করে তারপর আমি বিধানসভায় এসেছি। আজ আমার কাছে কেউ আসেননি, এলে পূর্ণ সহযোগিতা করব। এই সই নিয়ে যে তদন্তটা হচ্ছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা নিয়ে আমরা এই মুহূর্তে কিছু বলছি না। এটা গোটা বিষয়টা আমাদের পরিষদীয় দলনেতা, এটা দলের মধ্যে যা যা আলোচনা করার, আজকে আমাদের অন্যতম সিনিয়র এবং প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, নয়না বন্দ্যোপাধ্যায়, যেহেতু কাল তার বাড়িতে সিআইডি, কিন্তু এই নিয়ে আমরা এই মুহূর্তে আমরা কোনো কথা বলছি না। আর আমাকে যতক্ষণ না তারা এ বিষয়ে জিজ্ঞাসা করছেন, ফলে আমি এর বাইরে এখন কোনো মন্তব্য করবো না। ওনারা যা জিজ্ঞাসা করবেন আমি উত্তর দেবো।
সুব্রতটা বাস্তবতা না, যেহেতু সরকারের সাধারণ সম্পাদকের তরফ থেকে গেছে, তাই ওদেরকে একটা আপত্তি, এরকম কিছু নিয়ম রয়েছে? না, এরকম কোনো আমরা জানি না, এ বিষয়ে কোনো মন্তব্য করব না। আসল বিষয় হচ্ছে বিরোধী দলনেতা পদটির সাংবিধানিক স্বীকৃতির জন্য যে বিধায়ক সংখ্যা প্রয়োজন হয় তার থেকে অনেক বেশি বিধায়ক সংখ্যা নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় তার বক্তব্য জমা দিয়েছেন। ফলে তার পরের যে অংশ হচ্ছে সে বিষয়ে আমরা কোনো মন্তব্য এই মুহূর্তে করছি না। রাজ্যের সেন্সিটিভ পয়লা আগস্ট থেকে তাদের সেলফ এনুমারেশন হবে। আমাদের বক্তব্য এগুলো তো পার্টি দেখছে, পার্টি নিশ্চয়ই তাদের বক্তব্য জানাবেন পার্টি যথাযথভাবে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যেটা বলা হয়েছিল ভোটের আগে যে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাবেন তারা 1 জুন থেকে 3,000 টাকা পাবেন অন্নপূর্ণা ওই স্কিমে। এবং ভোটের আগে মাতৃশক্তি বলে একটি ফর্ম দিলানো হলো এবং ফর্ম ফিল আপ করানো হলো। আর এখন আবার দেখা যাচ্ছে একটা 13 পাতার ফর্ম অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, এবং সেই ফর্ম এত জটিল যে আমাদের খোঁজ নিতে হচ্ছে তার সহায়িকার জন্য রায়ান মার্টিনের কোনো বই আছে কিনা। তো সুতরাং এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে এই 13 পাতার যে জটিল প্রক্রিয়াটি এবং নানা ক্রাইটেরিয়া, এটা তো তারা ভোটের আগে বলেননি। তাহলে ভোটের আগে যে ফর্মটা ফিল আপ করিয়েছিলেন মানুষকে বিভ্রান্ত করতে, তাহলে সেটা কি করে পাল্টে গেল? তাহলে ভোটের আগে পাড়ায় পাড়ায় বিজেপির লোকেরা যে ফর্মটা ফিল আপ করালো, তাহলে সেই ফর্মটা কি ছিল, কেন ফিল আপ করানো হলো? আর সেটা যদি ফিল আপ করানো হবে তাহলে এটা কি করে হতে পারে যে আজকে আবার একটা 13 পাতার অন্নপূর্ণা যোজনা ফর্ম হয় নাকি কখনো? আগামীকাল আর একজন মা বা বোনকে যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে, কোনো স্ক্রুটিনি সে হোক বাদ যাক, কিন্তু তার জন্য এত লোককে তো রিপ্লাই করতে পারেন না। কোনো মা বা বোন তার অস্তিত্ব, তার আর্থিক অবস্থা জানার জন্য ওই ফর্মে যা যা আছে, যে গোটা পরিবারের ত্রিপুজি কুষ্টি জানা হচ্ছে, এটা কিসের জন্য জানা হচ্ছে? এটা কি শুধু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, নাকি এই তথ্য অন্য জায়গায় অন্য কাজে ব্যবহার হবে? এগুলো নিয়ে তো প্রশ্ন উঠছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল তিনি সোনারপুর যাচ্ছেন, বেলেঘাটায় কর্মীদের পাশে দাঁড়াবেন। ঘরে বাইরে সমালোচনার পর কি অভিষেক বন্দ্যোপাধ্যায় না না, এই বিষয়ে এটা কোনো দলের সিদ্ধান্ত, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার কর্মসূচি, এ নিয়ে কোনো মন্তব্য করব। বহু জায়গা থেকে দেখা যাচ্ছে যে তৃণমূল পার্টির অফিস থেকে প্রচুর তিরপল উদ্ধার হচ্ছে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে। মানে কোথাও কি তিরপলের একটা আলাদা কোথাও কেলেঙ্কারি হয়েছে এই সময় দাঁড়িয়ে? দেখুন, যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তখন দিনের শেষে দেখা যায় এই তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারাই পাশে থাকেন। ফলে তাদেরকেই সমস্ত রকম ব্যবস্থা রাখতে হয়। কিছু ক্ষেত্রে তারাই আবার পঞ্চায়েত সদস্য, তারাই আবার ফলে সবসময় সেটাকে দুর্নীতির চোখে দেখবেন না। আমারও বিষয় আছে, হ্যাঁ, আমারও বিষয় আছে, আমাকে রাখতে হবে। আমি অলরেডি আমার এলাকায় বলে দিয়েছি যে বর্ষা আসছে, আমি তেরপল পাঠাবো। হতেই পারে, পানি বেশি রাখতেই পারে, কোনো অসুবিধা নেই। বিশ্ব যোগা দিবসের যে অনুষ্ঠান, সেই যোগা দিবসের অনুষ্ঠান মূল অনুষ্ঠান এবার কলকাতায় তো সেটা তো তাদের ব্যাপার, মানে তারা করবেন। যোগাসন সারা পৃথিবীতে, মানে যোগাসন সবাই ইয়ে করেন। এবার বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন জায়গায় হবে, এবার কে কোথায় করবেন সম্পূর্ণ তাদের ব্যাপার। প্রধানমন্ত্রী আসার সম্ভাবনা। ঠিক আছে, এখন দেখুন সব বিষয় তো আর মানে সব বিষয়ের বিরোধিতা হয় না। তা এখন উনি যদি মনে হয় যে কলকাতায় বা বাংলায় উনি এবার কিছু করবেন, তাদের ব্যাপার। মানে এটা তার সঙ্গে উনি অনেকগুলো জিনিস, ওনাকে বলতে হবে উনি নিশ্চয়ই যোগাসন করবেন, পাশাপাশি ওনাকে বলতে হবে পেট্রোল ডিজেলের দামটা বাড়ছে কেন, উনি যোগাসন করবেন। ওনাকে বলতে হবে রান্নার গ্যাসের বা অটোর এলপিজির দাম বাড়ছে কেন, উনি যোগাসন করবেন। বলতে হবে যে বাংলার এতদিন তাহলে বাংলার বকেয়াগুলো মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন বাংলার বকেয়া দেননি কেন, তার মানে বাংলার সঙ্গে রাজনীতি করেছেন। আজকে আপনারা বলছেন টাকা ছেড়ে দেবো, তাহলে এতদিন দেননি কেন, ওনাকে বলতে হবে। তাহলে বাংলার এতদিনের যে দাবিগুলো সেগুলো শুধু জোগাড় করবেন, আসতেই পারেন, কিন্তু তা বলে বাংলার যে প্রশ্নগুলো উঠে আছে সেই প্রশ্নের উত্তরও তো ওনাকে দিতে হবে। ওকে, থ্যাংক ইউ।